এখানে দেখো কার্ডিয়াক চক্রের কার্ডিয়াক শব্দের অর্থ কি বোঝায়? হার্ট বোঝায়, হার্ট, তাই না? ততদিন আমরা শিখছি হৃৎপিণ্ড বোঝায়। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড সংক্রান্ত। চক্র মানে কি? মানে কিছু ঘটনা, এই ঘটনাগুলো বারবার রিপিট হয়, এইরকম কিছু ঘটনাকে আমরা চক্র। তো হার্টের কি কি ঘটনা বারবার রিপিট হচ্ছে সেটা একটু আমরা খেয়াল করি। হার্টের মধ্যে রক্ত আসতেছে, একদম প্রথম রক্ত আসতেছে কোন জায়গায়? ডান অ্যাট্রিয়ামে, তাই না? এই যে এটা নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা সব আগে শিখছিলাম। এই দিক দিয়ে ডান অ্যাট্রিয়ামে রক্ত আসতেছে। চিন্তা করো রক্ত কেবল আসতেছে এই দিক দিয়ে, হ্যাঁ, রক্ত নালী দিয়ে রক্ত আসতেছে প্রথম থেকে বলছো। তো আসার পরে রক্তটা ডান অ্যাট্রিয়ামে ঢুকা লাগবে। তো ডান অ্যাট্রিয়ামে রক্ত ঢুকবে কেন? যদি ডান অ্যাট্রিয়ামের চাপ কম থাকে এখানে বেশি থাকে তাহলে ঢুকবে, নাকি ডান অ্যাট্রিয়ামের চাপ বেশি থাকলে এখানে কম থাকলে তাহলে ঢুকবে? যদি ডান অ্যাট্রিয়ামে চাপ কম থাকে এখানে বেশি থাকে তাহলে রক্ত ঢুকবে। তাহলে ডান অ্যাট্রিয়ামে চাপ কমাইতে হবে। চাপ কমানোর বুদ্ধি কি? অ্যাট্রিয়াম যদি প্রসারিত হয় তাহলে চাপ কমবে, না অ্যাট্রিয়াম সংকোচন হলে চাপ কমবে? প্রসারিত হইলে। তাহলে প্রথম অবস্থায় নিশ্চয়ই অ্যাট্রিয়ামটা একটু প্রসারিত হয়ে যাবে। অ্যাট্রিয়ামটা প্রসারিত হয়ে ধরো এই বরাবর চলে আসছে, মানে এইটুকু মুসলাম না, ধরে নাও অ্যাট্রিয়ামটা প্রসারিত হয়ে এইরকম হয়ে গেছে। তাহলে ভিতরের জায়গা তখন বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে এই রক্তগুলো তখন ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। এইভাবে রক্ত ডান অ্যাট্রিয়ামে চলে আসছে। তাহলে প্রথম কাজটা কি হইলো? ডান অ্যাট্রিয়ামে রক্তকে ঢোকানোর জন্য অ্যাট্রিয়ামটা সংকোচন না প্রসারণ হয়? প্রসারণ হয়। তাহলে হার্টের যে ইভেন্ট গুলোর মতো কথা আমরা বললাম, তার মধ্যে প্রথম ইভেন্ট হইলো অ্যাট্রিয়ামের অ্যাট্রিয়ামের প্রসারণ। প্রসারণকে আমরা বলি ডায়াস্টল, তাই না? সিস্টল মানে আমরা এটা সেই 9 10-এ শিখে আসছিলাম এই দুইটা শব্দ, একটা হইল সিস্টল আর একটা হইল ডায়াস্টল। তো সহজেই আমরা মনে রাখবো, সিস্টল হয় স দিয়ে, সংকোচন হয় স দিয়ে। আর তাহলে সিস্টল মানে সংকোচন, আর ডায়াস্টল মানে প্রসারণ। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে প্রসারণ। তাহলে অ্যাট্রিয়াম প্রথমে প্রসারণ হয়েছে যাতে রক্তটা ভিতরে ঢোকে। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়েছে না সিস্টল হয়েছে? অবশ্যই ডায়াস্টল হয়েছে, ডায়াস্টল মানে প্রসারণ। তাহলে প্রথম ধাপটা হলো অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টল হলে কি সুবিধা? চাপ কমে যায়, কমে গেলে রক্তটা ভিতরে প্রবেশ করে। এখন এই রক্তকে কোথায় পাঠানো লাগবে? ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে পাঠানো লাগবে। এখন ডান ভেন্ট্রিকলে পাঠাতে হলে আবার কি করা লাগবে? উপর থেকে চাপ প্রদান করা লাগবে। চাপ প্রদান করতে হলে কি অ্যাট্রিয়ামের প্রসারণ হতে হবে না সংকোচন? এইবার অ্যাট্রিয়ামটা সংকোচন হয়ে যাবে। সংকোচন যখন হয়ে যাবে তখন এইটার উপর একটা প্রেসার দিবে, সেই প্রেসারের কারণে রক্ত এখন এই জায়গা থেকে এই দিক দিয়ে এই জায়গায় চলে আসবে। তাহলে ডান ভেন্ট্রিকলে রক্তটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় ধাপ কি পাওয়া গেল? অ্যাট্রিয়ামের প্রসারণ আগে হয়েছিল, এখন অ্যাট্রিয়ামের সংকোচন হচ্ছে, তাই না? তাহলে কার্ডিয়াক চক্রের 2 নাম্বার ধাপ হলো অ্যাট্রিয়ামের সংকোচন। এখন কি হবে? অ্যাট্রিয়াম সংকোচন হয়ে গেছে, রক্ত এখানে চলে আসছে। তাহলে রক্ত এখন কোথায় আছে? ডান ভেন্ট্রিকলে আছে। ডান ভেন্ট্রিকল থেকে রক্তটাকে ফুসফুসে পাঠানো লাগবে। কিভাবে পাঠাতে হবে? নিচ থেকে চাপ দেওয়া লাগবে। তাহলে ভেন্ট্রিকলের প্রসারণ হবে না সংকোচন হবে? সংকোচন হবে, এখন রাখলাম না। তাহলে 3 নম্বর ধাপ হবে ভেন্ট্রিকলের সিস্টল, কারণ সিস্টল হয় স দিয়ে, সংকোচন হয় স দিয়ে। ও আগেরটা আমি সংকোচন লিখে রাখছি, বইয়ের ভাষায় লিখি সিস্টল। তাহলে ভেন্ট্রিকলের সিস্টলও যদি হয়ে যায়, ভেন্ট্রিকলের সিস্টল হয়ে গেছে, রক্তগুলো এই নালী দিয়ে ফুসফুসে চলে গেছে। এখন কি করা লাগবে? ভেন্ট্রিকলটা প্রসারিত হয়ে যাবে, মানে আগের অবস্থায় ফিরে আসবে, কারণ সংকোচনই যদি থাকে তাদের মধ্যে চাপ বেশি থাকবে। তাহলে তো পরের বার যখন অ্যাট্রিয়াম থেকে রক্ত আসবে সেই রক্ত থাকতে পারবে না, তাহলে এর আবার প্রসারণ হয়ে থাকা লাগবে, তাই না? তাহলে লাস্ট ধাপ কি হবে? ভেন্ট্রিকল সংকোচন করে দিয়েই পরে আবার রক্তকে গ্রহণ করার প্রস্তুতি হিসাবে এটা আবার প্রসারণ হয়ে থাকে। তাহলে কার্ডিয়াক চক্রের শেষ ধাপ কি? কার ডায়াস্টল? ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে ভেন্ট্রিকল ডায়াস্টল হয়ে আছে, এরপর আবার কি হবে? আবার রক্ত আসবে, ওইটুকুর কথা বাদ দিলাম, দেখবে কি হবে পরে আমরা চিন্তা করতেছি। এক পাশে দেখি আবার রক্ত আসবে, আবার অ্যাট্রিয়াম প্রসারণ হবে, প্রসারণ হইলে রক্ত এখানে ঢুকবে। তারপর অ্যাট্রিয়াম আবার সংকোচন হবে, তাহলে ভেন্ট্রিকলে রক্ত আসবে। কেন আসবে? ভেন্ট্রিকল তো আগে থেকেই রিল্যাক্স হয়ে আছে, প্রসারণ হয়ে আছে। তাহলে ভেন্ট্রিকলে রক্ত আসবে, তারপর আবার ভেন্ট্রিকল সংকোচন হবে, আবার রক্ত চলে যাবে, আবার ভেন্ট্রিকল প্রসারণ হয়ে থাকবে।
আবার অ্যাট্রিয়াম প্রসারণ হবে, আবার রক্ত আসবে, ঘুরে 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 আসতে থাকবে একই রকম, তাই না? তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের পরে আবার ঘুরে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হবে, আবার অ্যাট্রিয়ামের সিস্টল হবে, আবার ভেন্ট্রিকুলার সিস্টল হবে, আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে, এভাবে ঘুরতে থাকবে চারটা ধাপ। বুঝতে পারছি? এই যে চারটা ধাপ বারবার ঘুরে আসতেছে চক্র আকারে, এইটাকে বলা হয় কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক সাইকেল। ওকে, এটুকু তোমরা বুঝতে পারছো? পরীক্ষায় যদি কার্ডিয়াক চক্র চলে আসে বা হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন চলে আসে, আসার চান্স কম, তো অন্যান্য টপিক আছে আসার মতো, আমরা দেখবো। তো যদি চলেই আসে ইনকেস, সেক্ষেত্রে আমরা তাহলে কিভাবে লিখবো এই বর্ণনাগুলো? লিখবো যে ডান অ্যাট্রিয়াম প্রসারিত অবস্থায় থাকে, তারপর রক্ত আসে, তারপরে ডান অ্যাট্রিয়াম সংকোচন হয়, তাহলে রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে, ডান ভেন্ট্রিকল আবার সংকোচন হয়, তাহলে রক্ত এদিক দিয়ে ফুসফুসের মধ্যে চলে যায়, তাই না? ফুসফুসের মধ্যে রক্ত যাওয়ার পরে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, আর অক্সিজেন আবার ভেতরে প্রবেশ করে, ঠিক না? এই অক্সিজেন আবার ফুসফুসীয় শিরা দিয়ে বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে। বাম অ্যাট্রিয়াম তাহলে প্রসারণ অবস্থায় আছে, তারপর আবার একইভাবে বাম অ্যাট্রিয়ামেরও সিস্টল হয়, তাহলে বাম ভেন্ট্রিকলে আসে, তারপর বাম ভেন্ট্রিকলের আবার সিস্টল হয়, তারপর রক্ত আবার এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে সারা দেহে ছড়ায়, ঠিক না? তাহলে এখানে ওই একই রকমই ধাপ, শুধু এখানে রক্ত আসতেছে দেহ থেকে যাচ্ছে ফুসফুসে, আর ওখানে রক্ত আসতেছে ফুসফুস থেকে যাচ্ছে দেহতে, ঠিক না? তো যদি বাস্তব ক্ষেত্রে এরকমই হতো যে একবার ধরো রক্ত এখানে আসতেছে, আমরা তো তাই দেখলাম যে রক্ত আসতেছে এই দিক দিয়ে চলে যাচ্ছে, আবার রক্ত এখান থেকে আসতেছে এখান থেকে চলে যাচ্ছে, আবার রক্ত এখানে আসতেছে যাচ্ছে, আবার রক্ত এখানে আসতেছে যাচ্ছে, তাহলে দেখা যেত হার্টের ডান পাশটা একবার সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, একটু পরে আবার বাম পাশটা সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, বাস্তবিক এরকম হয়, একই সাথে সংকোচন প্রসারণ হয়। তার মানে আসলে যেটা হয় পরীক্ষায় যেটা লেখা লাগবে সেটা এভাবে লেখা লাগবে, দুইটা একই সাথে লেখা লাগবে। প্রথমে ডান অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম দুইটাই প্রসারিত অবস্থায় থাকে একই সাথে, এবং মহাশিরাগুলো দিয়ে রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে। এখন দুইটা অ্যাট্রিয়াম একই সাথে সংকোচন হয়, তাহলে ডান অ্যাট্রিয়ামের রক্ত ডান ভেন্ট্রিকলে প্রবেশ করে, বাম অ্যাট্রিয়ামের রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে, তারপর দুইটা ভেন্ট্রিকল একই সাথে সংকোচন হয়, তাহলে ওই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের মধ্যে চলে যায় পালমোনারি শিরা দিয়ে, শিরা কোনটা ধমনী কোনটা, পালমোনারি ধমনী দিয়ে, শিরা ধমনীর ক্রাইটেরিয়া আমরা আগে শিখছি। তো সংকোচন হলে এদিক দিয়ে রক্ত এখানে চলে যায়, এই এই ভেন্ট্রিকল থেকে রক্ত একই সাথে সারা দেহে চলে যায়, একই সাথে। ওকে, পরীক্ষায় আসলে এভাবে লেখা লাগবে, ঠিক আছে? এখন কার্ডিয়াক চক্র থেকে আর দুই একটা কথা আমরা শিখে রাখি, চিন্তা করি আর কি, যে এই যে সংকোচন প্রসারণ হচ্ছে এইটা হইতে কত টাইম লাগতে পারে? মুখস্থ বললে হবে? চিন্তা করি যে 1 মিনিটে কয়বার সংকোচন প্রসারণ হতে পারে, তাহলেই তো আমরা একবার সংকোচন প্রসারণ হতে কত মিনিট, ওই নিয়মেই পেয়ে যাবো, তাই না? 1 মিনিটে গড়ে হার্টবিট থাকে 72 থেকে 78 বিট পার মিনিট। তাহলে সোজা কথা হলো 1 মিনিটে 72 থেকে 78 বিট গড়ে যদি আমরা ধরি, তাহলে আমরা ধরতে পারবো 72 78 গড় কত হয়? 75, 75। তাহলে এবার আমরা এইটা থেকে 75 ধরে হিসাব করি যে 75টা বিট দিতে কত মিনিট সময় লাগে? 1 মিনিট। 1 মিনিট লাগে। তাহলে একটা বিট দিতে কত সময় লাগবে? 1 মিনিট তো হবে না, 60 সেকেন্ড, সেকেন্ড ধরি তাহলে সেকেন্ডে পাবো, 60/75 সেকেন্ড সময় লাগবে। 60/75 করলে কত হয়? 0.8 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে 75টা বিট দেয়, 0.8 সেকেন্ডে গড়ে একটা। তাহলে এইখানে বিট বলতে আমরা কতটুকু বুঝবো? অ্যাট্রিয়ামের আমরা পড়ে আসছি সিস্টল ডায়াস্টল মিলে মানে সংকোচন প্রসারণ মিলে একটা বিট হয়, তাই না? তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল ডায়াস্টল মিলে একটা বিট হবে এইটুকু, এইটুকুর সময় হবে 0.8 সেকেন্ড। আবার ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল মিলে একটা বিট হবে, এইটুকুর সময় হবে 0.8 সেকেন্ড। এখন এর মধ্যে আবার স্পেসিফিক কিছু পর্যায় আছে, এইসব অ্যাডমিশনে আসতে পারে, তোমরা অ্যাডমিশনের জন্য করতে পারো যদি মুখস্থ থাকে। তো মুখস্থ করা সহজ, কারণ আমরা মনে রাখবো প্রথমটা বাদ, এই ক্ষেত্রে 0.1 বিজোড় সংখ্যা বসাবো, 1 3, তারপর এটা কত হবে 5, আর বাকি থাকলো পরের বিজোড় সংখ্যা 7, সেটা হবে এই জায়গায়।
এরকম করে করে সময় লাগে। মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে 0.7 সেকেন্ড, অ্যাট্রিয়ামের সিস্টলে 0.1 সেকেন্ড। আমার কিন্তু এভাবে মনে নেই, আমি এভাবেই মনে রাখছি। আমাকে যদি উল্টা পাল্টা করে দাও তাহলে এইভাবে হিসাব করে তারপর মনে রাখলাম। তোমরা এইভাবে হিসাব করে মনে রাখো, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। তো এইটুকু তো আমরা ক্লিয়ার। আর দ্বিতীয় কথা রিপিট করতেছি না, নিরোজার দিক। এখন তাইলে আমরা দেখি যে এখানে দুইটা শব্দ হয়, তো লাভ আর ডাব শব্দ। এটা আমরা তো এমনি শুনে আসছি, কিন্তু কোথায় কোনটা হয়, কেন হয়, এটা একটু বুঝি। কেন হয় না বুঝলেও হবে, পরীক্ষায় আসবে না, কিন্তু কোন ক্ষেত্রে শব্দ দুইটা হয় এটা পরীক্ষায় আসতে পারে। তো সেটা আমরা মনে রাখবো যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বা বড় কোনটা। ভেন্ট্রিকল বড়, ভেন্ট্রিকল ইম্পর্টেন্ট, ভেন্ট্রিকলের প্রেশার বেশি, ভেন্ট্রিকলই মেইন। তাহলে অ্যাট্রিয়াম যেহেতু ছোট ভাই নগণ্য দুধা, অ্যাট্রিয়ামকে আমরা গুনবই না। অ্যাট্রিয়ামে কোনো সাউন্ড হয় না, অ্যাট্রিয়ামে কোনো সাউন্ড হয় না, দুইটা ভাব। তাহলে লাভ ডাব দুইটাই হবে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলের সিস্টলে একটা, ডায়াস্টলে একটা। সহজ হিসাবে মনে রাখবো ডাব হয় কি দিয়ে, ড দিয়ে। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলে হবে ডাব, আর বাকি থাকে লাভ, তাহলে সিস্টলে হবে লাভ। তাহলে ভেন্ট্রিকলের সিস্টলে লাভ শব্দ আর ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব শব্দ হয়। কার্ডিয়াক চক্র থেকে মোটামুটি এইটুকু যা বলছে এইটুকু করলে অ্যাডমিশন এইচএসসি সবকিছুর জন্যই না, এর বেশি কিছু লাগবে না। তারপরেও যদি আমরা শিখতে চাই যে হ্যাঁ লাভ শব্দ কেন হয়, ডাব শব্দ কেন হয়, তাহলে আমরা দুই একটা জিনিস আলোচনা করতে পারি। তো এই শব্দ দুইটা কেন হয়, ভেন্ট্রিকলের সিস্টল কোন সময়ে হয়, ভেন্ট্রিকলের সিস্টল। তার আগে আমরা ভালভ সম্পর্কে মনে করে রাখি। এই যে এই জায়গায় তো একটা ভালভ আছে তাই না, বাইকাস্পিড ভালভ, আর এই জায়গায় আছে ট্রাইকাস্পিড ভালভ। আর এই জায়গায় দুইটা ভালভ আছে, এইগুলো আমরা এখনো পড়ি নাই, পড়বো এর পরের অংশে। তো এই জায়গায় দুইটা ভালভ আছে, এই ভালভগুলো অর্ধচন্দ্রাকৃতি, অর্ধেক চাঁদের মতো। চন্দ্রবর্ষকে আমরা লুনার ইয়ার বলি না, সোলার ইয়ার মানে সৌরবর্ষ, লুনার ইয়ার মানে চন্দ্রবর্ষ। এইটা কি ফুল লুনার নাকি অর্ধেক লুনার? হাফ লুনার, অর্ধচন্দ্র। সেই জন্য এই কপাটিকা গুলোর নাম হলো সেমি লুনার কপাটিকা। সেমি লুনার কপাটিকা, সেমি লুনার মানে 0.5 লুনার, অর্ধেক লুনার। তাহলে সেমি লুনার কপাটিকা। আর এইগুলো ট্রাইকাস্পিড, ট্রাইকাস্পিড এসব আমরা জানি। তো ভেন্ট্রিকলের সিস্টল যখন হয়, ধরো এই ভেন্ট্রিকল গুলো না, তুমি এই এক হিসাব বাদ দাও, দুইটাতে একই কথা। তো এই ভেন্ট্রিকলের কথাই চিন্তা করো, যে ভেন্ট্রিকল সংকোচন হয় যখন শুরু হচ্ছে, শুরুর সময় চিন্তা করবো, সংকোচন শুরু হচ্ছে, সেই সময়ে এই কপাটিকা গুলো কি অবস্থায় আছে, বন্ধ না খোলা? যখন অ্যাট্রিয়াম সংকোচন হইল তখন এই রক্তগুলো এদিকে চলে আসলো, এসে এখানে আছে রক্ত। তখন তো এই কপাটিকাটা ঠাস করে আবার বন্ধ হয়ে যাবে না, দরজার পাল্লার মতো। এই যে দরজার পাল্লার মতো ঠাস করে বন্ধ হওয়ার শব্দ, এইটা হলো লাভ শব্দ। আর ভেন্ট্রিকলের ডায়াস্টল কখন শুরু হবে? এরপরে তো ভেন্ট্রিকলের সিস্টল হবে তাই না, সিস্টল হয়ে রক্তগুলো এদিকে চলে গেছে। এরপরে ভেন্ট্রিকলের ডায়াস্টল শুরু হবে না, ডায়াস্টলও শুরু হচ্ছে, আর এই কপাটিকাটা আবার বন্ধ হচ্ছে, কারণ রক্তটা এদিকে চলে গেছে। এখন এই যে কপাটিকাটা বন্ধ হলো, সেমিলুনার কপাটিকা, এইটার সাউন্ড হলো ডাব। রক্ত, হ্যাঁ, এইটা বন্ধ হচ্ছে, লাভ শব্দ হচ্ছে, আবার রক্ত এদিকে যাচ্ছে, এটা বন্ধ হচ্ছে, ডাব শব্দ হচ্ছে। ওকে, সর্বোচ্চ আসলে এটুকু আসতে পারে। কখন কোনটা এত কিছু মাথায় না রাখলে এটুকু মনে রাখবা, তো এই যে উপরে আছে বাইকাস্পিড কপাটিকা, বাইকাস্পিড ট্রাইকাস্পিড, এগুলো শব্দ হলো লাভ শব্দ। তারপরে সেমিলুনার কপাটিকা, এইটার শব্দ হলো ডাব শব্দ। এইটা বন্ধ হওয়ার জন্য, দুইটাই বন্ধ হওয়ার জন্য শব্দ। যদি এই অধ্যায় থেকে বলা হয় যে কোন টপিক, একটা টপিক আমাকে জিজ্ঞেস করা হয় যে ভাই কালকে পরীক্ষা, আমি সারা বছর কিছু করি নাই, কোন টপিক পড়ে যাবো আজকে, তাহলে আমি বলবো মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা 3 স্টার সিকিউর টপিক। এখন এখানেও আমাদের বুঝতে হবে যে মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে কি বোঝায়। সবকিছুরই যদি এখানে আমরা অর্থগুলো চিন্তা করি, তাহলে আমরা এমনিতেই অন্তত পক্ষের জন্য সবকিছু লিখে আসতে পারবো। যেমন এই জায়গায় মায়ো শব্দের অর্থ কি, আমাদের এইটুকু আইডিয়া এতদিনে হয়ে গেছে যে যেখানে মায়ো থাকে, মায়ো মানে হলো মাসল। মাসল, মায়ো হাই হিল, মায়ো সিন, মায়ো নানান কিছু মায়ো দিয়ে আমরা করছি। মায়ো মানে মাসল। তাহলে নিয়ন্ত্রণ, জেনিক কথা মানে এমনি উৎপত্তি এইরকম, আর নিয়ন্ত্রণ মানে তো আমরা জানি। তো নর্মালি মাসলকে নিয়ন্ত্রণ করে কি, আমাদের এই যে হাত সংকোচন করবো, বাইসেপ সংকোচন করবো, মাসলকে ব্রেন নিয়ন্ত্রণ করে সোজা হিসাব, তাই না? ব্রেন থেকে একটা সিগন্যাল গেলে হাত সংকোচন হয়। কিন্তু
যদি হার্টের ক্ষেত্রে এরকম হতো যে ব্রেন থেকে একটা সিগন্যাল গেলে আমরা পাঠালে সংকোচন হবে, তাহলে তো আমরা ইচ্ছা করলে হার্ট আবার অফ করে রাখতাম। সুইসাইড করার জন্য মনে করো যে এইসব উপায় অবলম্বন করাই লাগতো না, আমি রেনে সিগন্যাল বাসায় হার্টকে অফ করে দিতাম, নিজের শান্তি মতো। তো তাহলে নিশ্চয়ই হার্ট আমাদের ব্রেন দিয়ে নিয়ন্ত্রণ হয় না, হার্টের মধ্যেই মায়োজেনিক নিয়ন্ত্রণ। পুরা হেডিংটা যদি আমরা দেখি তাহলে জিনিসটা এরকম হবে, হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ বা হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। তার মানে হার্টের মাসল গুলোকে হার্ট নিজেই নিয়ন্ত্রণ করে, ব্রেইনের কোনো সিগন্যাল পাঠাতে হয় না আলাদা করে। হার্টের মধ্যেই কিছু টিস্যু আছে, টিস্যু মানে তো আমরা জানি তাই না, বসুন্ধরা তাহলে টিস্যু না, কিছু কোষের সমষ্টি টিস্যু। আমরা বলছি ব্রেন থেকে হার্টে সিগন্যাল পাঠাতে হয় না, হার্ট তো নিজেই সংকোচন প্রসারণ হয়, এর জন্য হার্টের মধ্যেই কিছু টিস্যু আছে, এই টিস্যুগুলোই ব্রেনের মতো সিগন্যাল তৈরি করে, সেই সিগন্যাল গুলো দিয়ে সংকোচন প্রসারণ হয়। তুমি যদি কোরবানির গরুর কথা চিন্তা করো, কোরবানির গরুর হার্ট বের করে আনার পরেও তো হার্ট বিট দেয় কিছুক্ষণ, শুধু হার্ট না, শুধু হার্ট না, এটা তোমাদের যে কোনো মাসল, তোমাদের মাসল তো তুমি দেখতে পারবা না, গরুর মাসলই দেখবা, গরুর মাংস কাটার পরেও মাংস সংকোচন হচ্ছে, এর মধ্যে তখনও নার্ভ আছে। মাংস মাংস বরফ লবণের মধ্যে থাকলে বাইসে থাকবে কিনা তো আমার আইডিয়া নাই, কারণ মাংস তো আমরা বাসায় রাখতে চাই না, তাই না? আচ্ছা দেখো, মায়োজেনিক, মায়ো মানে হলো মাসল, আর নিয়ন্ত্রণ মানে তো নিয়ন্ত্রণ, আর হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে বোঝায় হার্টের মাসলকে হার্ট নিজেই নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে ধরে নিলাম এইটা হলো হার্ট, এইবার আবার হার্ট আমরা এইভাবে আঁকতেছি বোঝানোর সুবিধা। তো হার্টের এইটা ধরলাম অ্যাট্রিয়াম, আর এইটা ধরলাম নিচেরটা ধরলাম ভেন্ট্রিকল, এটা বামের ভেন্ট্রিকল, এটা বামের অ্যাট্রিয়াম, আঁকালেই হইলো, পরে তোমরা কোনো সময় ঠিক করে আঁকবে বুঝবে। তো হার্টের এইখানে কিছু টিস্যু আছে, যে টিস্যু গুলো হার্টের সংকোচন নিয়ন্ত্রণ করে, প্রসারণটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, আমরা নিঃশ্বাস প্রশ্বাস করার সময় করছি। তো মেইনলি আমাদের ব্রেন থেকে সিগন্যাল গেলে মাসল সংকোচন হয়। তো হার্টের সংকোচনটা শুরু হবে কোন জায়গা থেকে? অপশন দেই কয়েকটা, ডান অ্যাট্রিয়াম থেকে, ডান ভেন্ট্রিকল থেকে, না বাম অ্যাট্রিয়াম থেকে? ডান অ্যাট্রিয়াম থেকে, কারণ রক্ত আসতেছে, রক্ত আসতেছে এই জায়গায় না, তাহলে ঠিক এইখানে প্রসারিত হওয়ার ফলে রক্ত প্রবেশ করছে, তারপর তো সংকোচন করে নামানো লাগবে, প্রথম সংকোচন তো এখানেই হবে। তাহলে এই যে সিগন্যাল গুলো তৈরি হবে, এই সিগন্যাল গুলোর যে টিস্যু বলছিলাম যেগুলো সিগন্যাল তৈরি করে, সেই টিস্যু গুলো কোনটায় থাকা লাগবে, কোন প্রকোষ্ঠে? আদনান, ডান অ্যাট্রিয়ামে থাকা লাগবে। তাহলে প্রথম টিস্যুটা যেটা, এই প্রথম টিস্যুটা থাকে ডান অ্যাট্রিয়ামে, এই জায়গায়। এই টিস্যুটার এই জায়গাটাকে বলা হয় সাইনাস, করোনারি সাইনাস। কেন সাইনাস বলা হয় আমরা শিখবো পরের দিন। আর এই অংশটা তো অ্যাট্রিয়াম, যেহেতু অ্যাট্রিয়ামের সাইনাসের এখানে নোডটা আছে, টিস্যুগুলোকে বলা হয় নোড, তো অ্যাট্রিয়ামের সাইনাসের এখানে আছে, সেই জন্য এই নোডটাকে বলা হয় সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড, ইংরেজিতেও সংক্ষেপে বললে সাইনো মানে এস, আর অ্যাট্রিয়াল মানে এ, নোড, এস এ নোড। তাহলে এই নোডটার নাম সাইনো অ্যাট্রিয়াল নোড বা এস এ নোড। এর কাজ কি? সিগন্যাল তৈরি করা, নিজে থেকে, ব্রেনের সিগন্যালের উপর নির্ভরশীল না, সে নিজে সিগন্যাল তৈরি করতে পারে। হ্যাঁ, এইগুলো হলো তার তৈরি করা সিগন্যাল, এখান থেকে সিগন্যাল গুলো তৈরি হচ্ছে, তৈরি হয়ে সিগন্যাল গুলো কোথায় যাবে? এরপর যেখানে সংকোচন করা লাগবে আবার সেই জায়গায় যাওয়া লাগবে এদের। এরপর কোথায় সংকোচন করা লাগবে? ডান ভেন্ট্রিকলে, একসময় আবার বাম ভেন্ট্রিকলেও, আবার বাম অ্যাট্রিয়ামেও। তো বাম অ্যাট্রিয়াম তো একই সাথেই সংকোচন হয়, এখান থেকেই এই সিগন্যাল গুলো উৎপন্ন হয়ে বাম ভেন্ট্রিকলে চলে যায়, একসাথে সংকোচন হয় যেহেতু দুইটা, এটাই চলে যায়। কিন্তু ভেন্ট্রিকলে এটা যাইতে পারে না, ভেন্ট্রিকলে এটাকে নিয়ে যাওয়ার জন্য, পাস করার জন্য এই জায়গায় আবার আরেকটা টিস্যু থাকে। এই টিস্যুটা তাহলে কোন কোন প্রকোষ্ঠের মাঝে আছে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে আছে। তাই এই টিস্যুটাকে বলা হয় অ্যাট্রিয়ামের জন্য অ্যাট্রিও, আর ভেন্ট্রিকলের জন্য ভেন্ট্রিকুলার নোড। তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, ক্লিয়ার? এই টিস্যুটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বা এভি নোড। তো
তো এভি নোডে তাহলে এসএ নোড থেকে তৈরি হওয়া এই সিগন্যাল গুলো আসছে, এভি নোডে আসছে, আসার পরে কি হবে, এভি নোড এই সিগন্যাল গুলোকে দুই ভেন্ট্রিকলে সরাই দিবে, ভেন্ট্রিকলের প্রাচীর গুলোকে সরাই দিবে, যেটা প্রাচীর গুলো সংকোচন সরানো হয়। তো যত সিগন্যাল আসছে সবগুলোকে এভি নোড একটা বান্ডেল বানায় ফেলে, এরকম বান্ডেল বানায় ফেলে। তো এই যে বান্ডেল বানায় ফেললো সবগুলোকে এক করে 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 করে, এই বান্ডেলটার একটা নাম আছে, এই বান্ডেলকে বলা হয় বান্ডল অফ হিজ। হিজ নামে একজন বিজ্ঞানী দেখছিল যে এরকম বান্ডেল বানায় ফেলে, এই বলা হয় বান্ডেল অফ হিজ। এখন সহজ হিসাব, এই যে বান্ডেল হওয়ার পরে এখন দুইটা আলাদা হয়ে দুই ভেন্ট্রিকলে চলে যাবে। তো এইরকম ধরো ডান পাশে একটা আলাদা হয়ে গেছে, আবার এইরকম ধরো বাম পাশে আরেকটা অংশ আর কিছু সিগন্যাল আলাদা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সেই সিগন্যাল গুলোই একত্রিত অবস্থায় আছে। তো যখন দুই পাশে দুইটা সিগন্যাল আলাদা হয়ে গেছে, এইটা ডানে গেছে এইটা বামে গেছে, তখন জাস্ট এই দুইটার নাম দেওয়া হয়েছে, একটার নাম ডান শাখা আর আরেকটার নাম বাম শাখা, দুই পাশে দুইটা শাখা হয়ে চলে গেছে। এরপর এই শাখাগুলো ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়ায় পড়ে, ভেন্ট্রিকলের প্রাচীরে ছড়ায় পড়ে। কেন প্রাচীরে ছড়ায় পড়বে? কারণ প্রাচীরটাই তো সংকোচন হয়। যখন প্রাচীরে ছড়ায় পড়ে, প্রাচীরে যে ছড়ায় পড়তেছে, এইটা আবার দেখছিল আরেকজন বিজ্ঞানী, এনার নাম হিজের মতোই, এর নাম হলো পার্কিনজি। কি জানি, আমি নিজেও জানি না এই বিষয়ে। আমরা আবু সাইদের নাম মনে রেখেই কুল পাই না, পার্কিনজির নাম নাম কত মনে রাখবো, তাই না? তাহলে এর নাম পার্কিনজি তন্তু, এই যে তন্তুগুলো পার্কিনজি তন্তু শেষ। তাহলে ভেন্ট্রিকুলেও এই দিকগুলো ছড়াই গেল, ভেন্ট্রিকুলে এখন সংকোচন হবে, অ্যাট্রিয়ামেরও সংকোচন হচ্ছে, ভেন্ট্রিকুলেরও সংকোচন হচ্ছে, শেষ। এই টিস্যুগুলো না, এই সিগন্যাল গুলো সব জায়গায় ছড়ায় গেল। আর টিস্যু দুইটা এখানে আছে, টিস্যুর কাজ তো বিট তৈরি করা, আর এই বিট গুলো জাস্ট ছড়ায় দিচ্ছে, এই বিট গুলোরই যখন বান্ডল হচ্ছে তখন নাম দেওয়া হচ্ছে আমাদের কারেন্টের তারের মধ্যে দিয়ে যে সিগন্যাল প্রবাহিত হয়, এটা সেই সেম সিগন্যাল, একদম ইলেকট্রিক সিগন্যাল। তাহলে এখানে কেসটা কি দাঁড়াইলো, এসএ নোড থেকে সিগন্যাল তৈরি হয়, সেই সিগন্যাল গুলো এভি নোডে যায়, এভি নোড থেকে সিগন্যাল গুলো একটা বান্ডেলে পরিণত হয়, এটার নাম বান্ডেল অফ হিজ, সেখান থেকে ডান শাখা বাম শাখা হয় পার্কিনজি তন্তু, জাস্ট একটার পর একটা প্রবাহিত হয়। তোমাদের বইয়ে দেখবা এরকম একটা গোলাপি রঙের ফ্লো চার্ট দেওয়া আছে, নাকি নীল রঙের ভুলে গেছি, মানে কালার দিয়ে লেখা আছে সাইনাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সেখান থেকে বান্ডেল অফ হিজ, সেখান থেকে পার্কিনজি তন্তু, শেষ। এখন খেয়াল করো, এখানে সিগন্যাল তৈরি করে কে? সাইনাট্রিয়াল নোড বা এসএ নোড সিগন্যাল তৈরি করে। তো যেহেতু সে সিগন্যাল তৈরি করতেছে, আমরা অন্য সব হিসাব বাদ দিলাম, এগুলোর হিসাব বাদ, খালি এসএ নোডের ক্ষেত্রে সে সিগন্যাল তৈরি করে। যেহেতু সে সিগন্যাল তৈরি করে বা সে একটা গতি সৃষ্টি করে, গতি তৈরি, গতি মানে কি পেস, আর তৈরি মানে মেকার, এসএ নোডকেই বলা হয় পেস মেকার, এসএ নোডকে বলা হয় পেস মেকার। যদি কোনো কারণে কারো ধরো এসএ নোড নষ্ট হয়ে গেছে, কারো এসএ নোড নষ্ট, তাহলে কি হবে, আমরা কি করব, সেটা পরের হিসাব, আপাতত এখনই নষ্ট হয়ে গেছে এসএ নোড, এখন এখন কয়টা, দুপুর 12টা, এখন 7 ফেব্রুয়ারি দুপুর 12টায় এসএ নোডটা নষ্ট হয়ে গেল। তাহলে আমরা কি করব, এখনই মরে যাব, তাহলে কি হবে, তখন এই এভি নোডি, এখান থেকে বিট আসতেছে না, আসতেছে না, ভালো কথা, তখন এভি নোডি সিগন্যাল তৈরি করা শুরু করে, এভি নোড সিগন্যাল তৈরি করা শুরু করে, কখন, যখন এসে নষ্ট কাজ করে না, তাছাড়া সক্রিয় হয় না। তার মানে এভি নোডেরও ক্ষমতা আছে সিগন্যাল তৈরি করার, কিন্তু স্বাভাবিক অবস্থায় করে না, সেই জন্য একে রিজার্ভ বলা হয়। তাই এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। এসব এসব বাদ দিই, এখন রিজার্ভ পেসমেকার, বুঝতে পারছি? তাহলে স্বাভাবিক অবস্থায় এভি নোড কাজ করে না, সেই জন্য এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। এখন মনে করো কারো এভি নোডও নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে, পেসমেকার লাগবে। আর এভি নোড নষ্ট হয়ে গেলে তখন তো শেষই, তাই না? তার আগেই পেসমেকার লাগবে। তো তখন আমরা কি করব, তখন আমরা বাইরে থেকে এমন একটা যন্ত্র সেট করে দিতে পারি যেটা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করতে পারে। এখন আমরা ফিজিক্সে পড়ে আসছি, সেই 9, 10-এও পড়ে আসছি, ওই ইলেকট্রনিক্সের অধ্যায়ে যে যন্ত্র কি শক্তিকে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, সেই যন্ত্রের নাম কি, জেনারেটর, তাই না? আমাদের দোকানেই দেখি জেনারেটর থাকে কারেন্ট। তাহলে এই জায়গায় আমরা একটা মিনি জেনারেটর সেট করে দিতে পারি, তাই না? ওকে, তাহলে এখানে মনে করো
এইটার বদলে আমরা এই জায়গায় একটা জেনারেটর সেট করে দিলাম। হ্যাঁ, আমি ভি দিয়ে জেনারেটর চাইলাম। জেনারেটরের তার আছে, এই তার দিয়ে এখানে আমরা সিগন্যাল দিব। এই জায়গা থেকে তার বের হয়েছে, এই তার দিয়ে এখানে কিছু সিগন্যাল ছেড়ে দিব, তাহলে এই দিক দিয়ে এই দিক দিয়ে অনেক সিগন্যাল চলে আসবে। যদি আরো দুর্বল হয় তাহলে এভি নোডও নষ্ট নষ্ট বা নষ্ট হওয়ার পথে, তাহলে কি করব? তাহলে এই জেনারেটর থেকে আরেকটা তার বের করব, তার বের করে এখানেও একটা সিগন্যাল দিয়ে দিব, এরকম হবে। এখন কথা হলো জেনারেটর কি নিজেই কারেন্ট তৈরি করতে পারে, নাকি তাকে একটা যান্ত্রিক শক্তি দিতে হয় তো ব্যাটারি লাগাইতে হয় সাথে, তাই না? তাহলে এই জেনারেটরের সাথে আমরা একটা ব্যাটারি সেট করে দেবো, এবং এই ব্যাটারিটা কি লেড ব্যাটারি হবে না লিথিয়াম ব্যাটারি হবে? লিথিয়াম ব্যাটারি হবে, কারণ লিথিয়াম ব্যাটারি আয়ু বেশি, অনেক দিন থেকে একটা ফোনের লিথিয়াম ব্যাটারি 5 বছর ধরে হয়, তাই না? তাহলে এই জায়গায় আমরা একটা এলবি দিয়ে বোঝালাম লিথিয়াম ব্যাটারি সেট। তো এই যে একটা জেনারেটর, একটা লিথিয়াম ব্যাটারি, সাথে কিছু তারপুর, এই নিয়ে যে যন্ত্র, এই যন্ত্রটার নামও পেসমেকার। কেন? কারণ এও তো পেস তৈরি করে, এই সিগন্যাল দিচ্ছে, সেই সিগন্যাল দিয়ে হার্ট পেস পাচ্ছে, তাহলে এই যন্ত্রের নামও পেসমেকার। কিন্তু এইটা কি স্বাভাবিক অবস্থায় থাকে হার্টে? স্বাভাবিক অবস্থায় কে থাকে? এসএ নোড থাকে এর বদলে, সেই জন্য এসএ নোডকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, স্বাভাবিক অবস্থায় থাকে। আর এ কখন তাহলে আসে? যখন এখানে নষ্ট হয়ে যায়, তাই না? একটা যন্ত্র আমরা লাগিয়ে দিই, এই জন্য এটাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার বা খাঁটি বাংলায় যান্ত্রিক পেসমেকার। ক্লিয়ার? ওকে, তাহলে যান্ত্রিক পেসমেকারে কি কি জিনিস থাকে? একটা জেনারেটর থাকে, একটা লিথিয়াম ব্যাটারি থাকে। এটা একবার মেডিকেলে আসা প্রশ্ন, লিথিয়াম ব্যাটারির আয়ুষ্কাল কতদিন? কোনো বইয়ে দেওয়া আছে 5 থেকে 10 বছর, কোনো বইয়ে দেওয়া আছে 7 থেকে 10 বছর পর ব্যাটারি রিপ্লেস করতে হয়। আদনান, আমরা শিখছি এসএ নোড নরমালি পেস তৈরি করে, সিগন্যাল তৈরি করে, সেজন্য এসএ নোড ন্যাচারাল পেসমেকার। কিন্তু যদি এসএ নোড নষ্ট হয়ে যায়, তাহলে এখানে আমরা একটা যন্ত্র লাগাই দিব। এই যন্ত্রের মধ্যে জেনারেটর আছে, এই জেনারেটর দিয়ে সে কারেন্ট তৈরি করবে। সেই কারেন্ট গুলো এখানে সে সাপ্লাই দিবে, ধরো এই দিক দিয়ে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এই কারেন্ট গুলো নিয়ে এখন এটা সংকোচন প্রসারণ হবে। সেজন্য এটাকে আমরা বলি আর্টিফিশিয়াল পেসমেকার বা যান্ত্রিক পেসমেকার। তাহলে যান্ত্রিক পেসমেকারে কি থাকে? জেনারেটর থাকে, ব্যাটারি থাকে, আর কিছু তারও থাকে। তারটা আমরা কোথায় দেব? যদি মোটামুটি স্টেবল হৃৎপিণ্ড, শুধু এসএ নোডেই একটু সমস্যা আছে, তাহলে তো আমাদের এখানে দেয়াই লাগবে না, একটা তার হলেই হবে। কিন্তু যদি আরো দুর্বল ভেন্ট্রিকলও ঠিক মতো সংকোচন প্রসারণ করতে পারেন, তাহলে দ্বিতীয় আরেকটা তার দেব, এবং এই তারটা দেব ডান ভেন্ট্রিকলে। যদি আরো একটা তার দিতে হয়, তাহলে সেটা কোথায় দেবো? আরো দুর্বল হলে বাম অ্যাট্রিয়ামে না বাম ভেন্ট্রিকলে? বাম ভেন্ট্রিকলে। কেন মনে হলো? কারণ আমরা সেই প্রথমে শিখে আসছিলাম, যে লাইন দিয়ে শিখে আসছিলাম সে লাইন দিয়েই শেষ করি। যখন এসি নোড থেকে একটা সিগন্যাল তৈরি হয়, সেই সিগন্যালটাই একই সাথে বাম অ্যাট্রিয়ামে চলে যায়। তাহলে এইখান থেকেও যখন এই জায়গায় একটা সিগন্যাল আসবে, সেটাই বাম অ্যাট্রিয়ামে চলে যাবে, আলাদা করে বাম অ্যাট্রিয়ামে কোনো লাগবে না। পরীক্ষায় যদি অ্যাডমিশনে যদি এরকম এমসিকিউ চলে আসে এত দিক থেকে, যে ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার হলে কোন প্রকোষ্ঠে তার দিতে হয় বা কোনটায় দিতে হয় না, তখন আমাদের মাথায় রাখা লাগবে বাম অ্যাট্রিয়াম এমনি সংকোচন প্রসারণ হয় ডানটা থেকে, এটার জন্য আলাদা করে। আর একটা কথা বলে রাখি, পেসমেকারে তারকে বলা হয় লিড। লিড, তাহলে একটা তার থাকলে 1 লিড, দুইটা তার থাকলে 2 লিড, তিনটা তার থাকলে 3 লিড বা 3 চেম্বার, ট্রিপল চেম্বার। ওকে, আজকে এই পর্যন্তই। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে? আসবে হলো আমাদের দেহে একটা অঙ্গ অঙ্গাণু আছে যেটা সবসময় সংকোচন প্রসারণ হয়, তারপর গ নাম্বারে বলা থাকবে সংকোচন প্রসারণ কি কারণে হয় বা নিয়ন্ত্রণকারী কিছু টিস্যু আছে এগুলো সম্পর্কে ব্যাখ্যা করে, তখন চিত্র আঁকে। ঘ নাম্বারে বলা থাকবে যদি এই টিস্যুগুলো ঠিক মতো কাজ না করে বা নষ্ট হয়ে যায়, তাহলে কি পদক্ষেপ নেওয়া যায় বিশ্লেষণ করো। কি পদক্ষেপ নেওয়া যায়? আমরা এই জায়গায় একটা যান্ত্রিক পেসমেকার লাগাই দিতে পারি, সেটার কি গঠন আর সেটা কি কাজ করবে সেটা বলে দেবো শেষ। ওকে, আজকের বাড়ির কাজ হলো এটা আঁকায় আসা।